আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 2 জনের বিরুদ্ধে। মামলার আরেক আসামি গাজী শাহগীর হোসেন। এর আগে 18 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত এই টাইগার ক্রিকেটার সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা ছিলেন গাজী শাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম। মামলার নথি থেকে জানা যায় তাদের বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। পরে 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল। সাকিব ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে ইতোমধ্যে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান এবং সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী রনি। আমরা শুরুতেই রনির কাছে যাচ্ছি। রনি, আদালত চত্বর থেকে সবশেষ কি জানা গেছে? কিছুক্ষণ আগেই সাকিব আল হাসান সহ তার কোম্পানির একজন কর্মকর্তা এবং তার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ঢাকার সিএমএম আদালত। এই মামলায় সাকিব আল হাসান প্রথম আসামি। তার বিরুদ্ধে 4,15,00,000 টাকার মতো আপনার চেক ডিজঅনারের মামলা আছে আইএফআইসি ব্যাংকের। এই সময় আইএফআইসি ব্যাংকের সদস্য এবং একজন আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। আদালত খুব অল্প সময় দুই পক্ষের শুনানি শেষ করে আদালত কিন্তু এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ঢাকার সিএমএম আদালতে সর্বশেষ এই মামলা নিয়ে যখন আমরা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলি, আইনজীবীরা কিন্তু জানান তার দুটি চেকে মোট 4,15,00,000 টাকার মতো যে উনি জমা দেননি। এই চেক ডিজঅনারের মামলায় আজকে তার বিরুদ্ধে ঢাকার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জারি করার পরে আমরা প্রথম থেকে এই মামলাটিকে দেখছিলাম, আদালতে আমরাও উপস্থিত ছিলাম, অনেক সাংবাদিকই উপস্থিত ছিল। সেই হিসেবে আজকে সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রথম কোনো গ্রেফতারি পরোয়ানা, যেটা কিনা অর্থ আত্মসাতের একটি মামলায় হয়েছে। এখান থেকে আদালতের সর্বশেষ যে অবস্থা আমরা দেখলাম যে আদালত এখান থেকে শেষ করার পরে কিন্তু গ্রেফতারি পরোয়ানার যে আদেশ, সেটা কিন্তু অর্ডার হিসেবে আদালত কিছুক্ষণের মধ্যে পাবলিশ করবে বলে আদালত আমাদেরকে জানিয়েছে। তসলিম হোসেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান আছে আমাদের সঙ্গে। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু থেকেই দেখেছি যে সাকিব নানা ইস্যুতে আলোচিত, সমালোচিত, এবং এইবার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এটাও কিন্তু বিশ্বজুড়ে সব ক্রীড়াঙ্গনের চর্চিত বিষয়, এবং সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এটা বিরূপ প্রভাব পড়তে চলেছে। কি বলবেন আপনি এই বিষয়ে? অবশ্যই, দেখেন, আমার জন্য এটা নতুন একটা অভিজ্ঞতা, কারণ ক্রীড়া সাংবাদিকতা এতটা দিনে এরকম পরিস্থিতির মুখোমুখি আমি কখনো হইনি, বা ইনফ্যাক্ট বাংলাদেশের অন্য ক্রীড়া সাংবাদিকরাও হয়নি। বাট এরকম একটা জিনিস যে হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। আপনি যদি গত কিছুদিনের সময়টাকে খেয়াল করেন, প্রথম যখন সাকিব টেস্ট ম্যাচ খেললেন ভারতের বিপক্ষে কানপুরে, তিনি বললেন যে তাকে যদি এই অ্যাসিউরিটি দেওয়া হয় যে দেশে গেলে তিনি কোনো এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন না, যেটা তিনি এখন এই প্রমাণ হলো যে আসলে তার জন্য যেটা অপেক্ষা করছিল, তাহলে তিনি দেশে এসে শেষ টেস্টটা খেলতে চান। কিন্তু সেই গ্যারান্টি তো আসলে দিতে পারে না ক্রিকেট বোর্ড, এবং তখন সেটা সরকারের কোর্টে চলে যায়, এবং ফাইনালি সেই ধারায় তিনি কিন্তু দেশে আসেননি। তারপর কয়েক দফা তাকে নিয়ে ক্রিকেট বোর্ড চেষ্টা করেছে যে তাকে আনা যায় কিনা, জাতীয় দলে নেওয়া যায় কিনা, কিন্তু সেটা ঘটেনি। এবং ফাইনালি যেটা চেক ডিজঅনার যে মামলায় আজকে যে গ্রেফতারি পরোয়ানাটা জারি হলো, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য, কারণ ক্রিকেট একটা বড় ইমোশনের জায়গা বাংলাদেশে, সেটার জন্য অনেক বড় একটা আঘাত। এবং সেটা এমন একজন ক্রিকেটারের কাছ থেকে এলো যিনি কিনা এক্সাম্পল, যিনি কিনা আইডল, তার কাছ থেকে যখন এটা আসে, এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সেটব্যাক। মনে হচ্ছে অপ্রত্যাশিত হলেও এটাই সত্য যে আমরা সবাই কিন্তু টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসি। সেই জায়গা থেকে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানাই এবার জারি হলো, তাহলে কি সাকিবের দেশে আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন?
না, ইনফ্যাক্ট দেশে আসার তো সম্ভাবনা আর থাকে না, কারণ সাকিব নিজেই এটা অ্যাভয়েড করার জন্যই বাইরে, তিনি দেশে ঢোকেননি এর মধ্যে। এবং যেহেতু গ্রেফতারি পরোয়ানা এখানে জারি হয়েছে, বাকিটা তো আইনি প্রক্রিয়া হতে থাকবে, কিন্তু তিনি আর দেশে আসা বা তাকে ফিরিয়ে আনা যাবে কিনা, যেহেতু আমরা জানি গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও যারা বাইরে থাকেন তাদেরকে আনাটা কিন্তু এতটা সহজ হয় না, ফলে সেই একটা শঙ্কা তো থেকেই যাচ্ছে। আর সাকিব ইস্যুতে সবচেয়ে বড় যে বিষয়টা আপনি বলছিলেন, আমরা তাকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ ভালোবাসে, কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আছে। ক্রিকেটার সাকিবকে যেমন ভালোবাসে, ঠিক একইভাবে তার ট্র্যাক রেকর্ডে যখন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ইনভলভড হলেন বিভিন্ন সময়, আমি যদি একে একে বলি, তার শেয়ার কেলেঙ্কারির কথা সবাই জানে, এর জন্য তিনি একাধিকবার জরিমানা দিয়েছেন। তিনি কাঁকড়া ব্যবসায় নেমেছিলেন, রাজশাহীতে একটা কাঁকড়া খামার, সেখানে শ্রমিকরা আন্দোলনে নেমেছিল বেতন না পেয়ে। মোনাক মার্ট নামে তিনি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা আমরা অনলাইন শপ বলি, সেটা নিয়ে বিতর্ক আছে। এবং তার পাশাপাশি স্বর্ণ ব্যবসায় তিনি নাম লিখিয়েছিলেন, সেটা নিয়ে যে স্বর্ণ চোরা কারবারির যে বিষয়টা, যে ইললিগালি স্বর্ণ আনা, সেই বিষয়ে ক্লেম ছিল। ফলে সব কিছু মিলিয়ে ব্যবসার যতগুলো দিকে তিনি মানে হাত দিয়েছেন, তার সবগুলোতেই তিনি বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন। ফলে এই একটা জায়গা ক্রিকেটার সাকিবের সঙ্গে একেবারেই বেমানান। ওখানে যেমন তিনি সফল, ঠিক এখানে পুরোপুরি ব্যর্থ। আর সবশেষে যেহেতু পতিত সরকারের তিনি এমপি হয়েছিলেন, মাত্র 6 মাস সেই মেয়াদ ছিল, রাজনীতিতে নাম লেখানোর পরে সেই জিনিসটা আরো বেশি আসলে কালার হয়ে পড়েন তিনি, এবং সেটার খেসারত আজকে তাকে দিতে হচ্ছে। রাকিবুল হাসান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও একটু আমাদের সহকর্মী তসলিম হোসেন রনির কাছে যেতে চাই। তসলিম হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আদালত চত্বরে আপনি তো আছেন। দুই পক্ষের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে দুই পক্ষের আইনজীবী কি বলেছে, বিবাদী এবং বাদী পক্ষের আইনজীবীরা কি বলেছেন, আর কিসের ভিত্তিতে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। আদালতে তার বিরুদ্ধে যখন সমন জারি হয়েছে, আজকে এটার ধার্য তারিখ ছিল। ধার্য তারিখে দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। স্বভাবতই সাকিব আল হাসানের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা জামিনের আবেদন করেছেন, এবং সাকিব আল হাসান যে দেশে নেই এবং তার রাজনৈতিক অবস্থা সবকিছুই আদালতে উল্লেখ করেছেন। সেই দিকে আবার হচ্ছে আসামে আপনার বাদী পক্ষের যারা আইনজীবী ছিল তারাও কিছু আপনার সাবমিশন করেছে। সেই সাবমিশনে তারা বলেছে সাকিব আল হাসান এর আগেও এরকম একাধিকবার করেছে বলে জানা যায়, এবং সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ বাংলাদেশের একটা প্রমোটার হিসেবেও কিন্তু সে কাজ করেছে। কিন্তু ব্যবসায়িক লেনদেনের জায়গায় আইনজীবীরা কিন্তু বলেছে সাকিব আল হাসানের লেনদেন ভালো না। এবং হচ্ছে সাকিব আল হাসানের দুই অ্যাগ্রো ফার্মের এমডি সহ যে আজকে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে, সেখানে কিন্তু আজকে 4 জনের বিরুদ্ধে 2 জন আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছে। তারা 2 জন আদালতে উপস্থিত ছিল, তারা আদালত থেকে জামিন নিয়েছে, আদালত কিন্তু তাদেরকে জামিন দিয়েছে। কিন্তু সাকিব আল হাসানের কোম্পানি অ্যাগ্রো ফার্মের এমডি এবং হচ্ছে সাকিব আল হাসানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আদালত কিন্তু হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর সাকিব আল হাসানের কিন্তু 4 কোটি 15 লক্ষ টাকার মতো কিন্তু এখন আদালতকে জমা দেওয়ার হয়তো বা একটা নির্দেশ কিন্তু আসতে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও আমাদের সহকর্মী ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসানের কাছে যাচ্ছি। রাকিবুল হাসান, আপনি যেমনটি শুনলেন আমাদের সহকর্মী রনির কাছ থেকে, তিনি বলছিলেন যে ব্যবসায়িক লেনদেনে এর আগেও এই ধরনের চেক ডিসঅনারের ঘটনা ঘটেছিল। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? একটা কথার সঙ্গে আমি একটু যোগ করি, যে 4 জনের বিরুদ্ধে মামলা ছিল, 2 জন জামিন নিয়েছেন, তিনি মাত্র বললেন। যদিও সাকিব আল হাসান এমডি, তার উপর দায়টা বেশি যায়, তিনি যদি থাকতেন তাহলে হয়তো এরকম মামলায় জামিন তিনি পেলেও পেতে পারতেন। তো যেহেতু তিনি নাই, তিনি এটাকে ফেস করলেন না, ফলে গ্রেফতারি পরোয়ানা ছাড়া এখানে আর কোনো সুযোগ ছিল না যে তাকে জামিন দেওয়ার। বিষয়টা এরকম হয়ে গেছে, এবং স্পষ্টভাবেই আদালত চত্বরে এই বিষয়টা আলোচনা হয়েছে যে ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যবসায়ী সাকিব আল হাসান পুরোপুরি আলাদা চরিত্র, দুটো একদম উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মতো বিপরীতমুখী অবস্থান। এবং সেই কারণে আজকের এই পরিস্থিতি, এবং যে পরিস্থিতিটা আবার বলছি যে এই পরিস্থিতিটা বাংলাদেশের ক্রীড়াঙ্গন, শুধু ক্রিকেট না, কিন্তু সাকিব আল হাসান শুধু ক্রিকেটের প্রপার্টি না, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা ফেস, এবং বাংলাদেশকে যিনি রিপ্রেজেন্ট করেছেন। আজকে কিন্তু এই খবরটা ওয়ার্ল্ড মিডিয়াতেও চলে যাবে মুহূর্তের মধ্যে, পুরো বিশ্ব জেনে যাবে যে এরকম একটা অবস্থা সাকিব আল হাসানের জন্য। তো ফলে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভাবমূর্তিজনিত ধাক্কা তো বটেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আবারও একটু যাচ্ছি আমাদের সহকর্মী তসলিম হোসেন রনির কাছে। রনি, আপনার কাছে আরেকটু জানতে চাই, আসামি পক্ষের আইনজীবী আদালতে কি বলেছেন এবং তিনি কি আবারও আপিল করবেন কিনা?
আসামিপক্ষের আইনজীবী আদালতে যখন সাকিব আল হাসানের 4 আসামির মধ্যে 2 আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন, তখন তিনি তার গ্রাউন্ডে বলেছেন যে সাকিব আল হাসান দেশে নেই, তার রাজনৈতিক অবস্থা ভালো না, এবং হচ্ছে যে তিনি দেশে থাকলে আদালতে উপস্থিত হন। কিন্তু আসলে সমন জারির পরে আদালতের যে নিয়ম সেই অনুযায়ী আদালতে উপস্থিত হতে হয়। সেই ক্ষেত্রে যারা আজকে আদালতে সাকিব আল হাসানের অন্য যে 2জন সদস্যের বিরুদ্ধে সমন জারি হয়েছে তারা আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছে, এবং সাকিব আল হাসানের বিষয়ে আদালত বলেছে উনি আদালতে উপস্থিত নেই এবং এই গ্রাউন্ডে আসলে জামিন দেওয়ার এখতিয়ার আদালতের নেই। সেই ক্ষেত্রে সাকিব আল হাসান এবং তার প্রতিষ্ঠানের এমডি সাকিব রহমানকে জিয়াদুর রহমানের আদালত কিন্তু গ্রেফতারি পরোয়ানাটি জারি করেছেন, এবং জারি হওয়ার পরে আদালতে কিন্তু সাকিব আল হাসানের বিষয়টা ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব চুপচাপ ছিল। হঠাৎ করে কিন্তু আদালতেও এটা একজন অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের বিষয়টা কিন্তু মুহূর্তেই হচ্ছে যে সব দিকে ছড়িয়ে যায় এবং মানুষ কিন্তু কথা বলা শুরু করে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই বিষয়টা কিন্তু এখন আদালতে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন, যেখান থেকে কথা বলছি, সেই জায়গাটা কিন্তু ঠিক আদালতের পাশেই কিন্তু সেই আদালত যেখান থেকে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এবং ঢাকার আদালতে এটা কিন্তু আজকে আলোচনার একটা বড় বিষয় হয়ে থাকবে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চেক ডিসঅনারের মামলায়, এবং সেই অর্থের পরিমাণ 4,15,00,000 টাকার মতো। এখানে তসলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আবারও আমাদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসানের কাছে যাচ্ছি। রাকিবুল হাসান, রাজনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও একটি বড় ধাক্কা এলো সাকিবের জীবনে। আমরা কি বলতে পারি, এতদিন ধরে গ্যাপে থাকার পরে যেহেতু আরেকটি বড় ধাক্কা এসেছে, তাহলে কি সাকিবের ক্যারিয়ার এখানেই শেষ বলে মনে করা হচ্ছে? দেখেন, ইনফ্যাক্ট বাংলাদেশের জন্য সাকিবের ক্যারিয়ার শেষ, এটা বলতে আর কোনো বাধা নেই। এই কারণে যে তিনি টি-20 আগেই ছেড়ে দিয়েছেন বলেছিলেন, টেস্ট খেলার সুযোগ তিনি আর পাচ্ছেন না। ওয়ানডে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, তিনি নিজেকে আগে নাম সরিয়ে নিলেন, এবং এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভবিষ্যতেও জাতীয় দলে আসার সুযোগ আমি দেখছি না। ফলে এক ধরনের ক্যারিয়ার শেষই বলা যায়। তবে বাইরের যে লিগগুলো, যেটা তিনি ব্যক্তিগতভাবে খেলেন, সেগুলো হয়তো অব্যাহত থাকবে। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য।